আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এখন প্রাক্তন হয়ে গেছেন। গত 24শে জুলাই তিনি স্বাস্থ্যের কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সেই পদত্যাগ পত্রে তার স্বাস্থ্যের ব্যাপারে এত কথা বলেছেন যে তিনি নাকি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছেন ইত্যাদি। এই কাজ করতে করতে হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যাচ্ছেন, এইসব কথাও রয়েছে। এছাড়া নানা রকম উচ্চ রক্তচাপ ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি কবে কোনোদিন যে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে পড়েছেন এমন কথা কোনোদিন শোনা যায়নি। সুতরাং এইসব কারণ যেগুলো তিনি দেখিয়েছেন এগুলো অকারণ কারণ, এই কারণের কোনো ভিত্তি নেই। আর দেশের মানুষ জানে অসুস্থতা নয়, তার পদত্যাগের আসল কারণ ভিন্ন। কি সেই কারণ? বিএনপি সরকার নিজে বাঁচতে রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করতে বাধ্য করেছে। কেন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নিজে বাঁচার প্রশ্নটা উঠল এজন্যেই সরকারের নিজস্ব গোয়েন্দা সংস্থা খবর দিয়েছে শেখ হাসিনা দেশে ফিরলে, তিনি নিজেই বলেছেন এই ডিসেম্বরের মধ্যে ফিরবেন, তবে তার আগেও ফিরতে পারেন। ডিসেম্বর হচ্ছে একদম লেটেস্ট, সব থেকে পরে হচ্ছে ডিসেম্বর। তো শেখ হাসিনা দেশে ফিরলে রাষ্ট্রপতি চুপ্পু তার সঙ্গে যোগসাজশ করে দেশে সাংবিধানিক সংকট তৈরি করার ষড়যন্ত্রে নাকি লিপ্ত আছেন। এই খবর কে দিচ্ছে? প্রধানমন্ত্রীকে, বিএনপি সরকারকে, সরকারের নিজস্ব গোয়েন্দা বাহিনী। প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ না করে শেখ হাসিনা ভারতে নির্বাসিত হতে বাধ্য হয়েছিলেন। আর তার সুপারিশ ছাড়াই, প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়াই সংসদ ভেঙে দেওয়া হয়েছিল বাংলাদেশে। এবং তারপরে সুপ্রিম কোর্টের সংবিধান বেঞ্চের যে অভিমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, পরে জানা গেল সেই সুপারিশ, সুপ্রিম কোর্টের অভিমত, সেটা জাল। এবং সেটা যে জাল সেইটা নিয়ে মামলাও হয়েছিল ওখানকার হাইকোর্টে, ঢাকায়। যদিও ঢাকা হাইকোর্ট সেই মামলা তারা সেটা খারিজ করে দিয়েছে, কিন্তু প্রশ্ন উঠে গেছে। এবং শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনা ফেরার পর এই বিষয়গুলো নিয়ে তিনি একটা সাংবিধানিক সংকট তৈরি করতে পারেন, এই খবর, এই ভয় পাচ্ছে সেখানকার বিএনপি সরকার। বর্তমান সরকারের তীব্র আশঙ্কা তৈরি হয়েছে রাষ্ট্রপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোন যোগাযোগের খবর ফাঁস হওয়ার ফলে। এটা শাহাবুদ্দিন চুপ্পু সম্প্রতি বিদেশে গিয়েছিলেন চিকিৎসার কারণে, এবং সেখানেই এই খবরটা ফাঁস হয়েছে। সরকারিভাবে শেখ হাসিনা ও শাহাবুদ্দিন চুপ্পুর টেলিফোন সংলাপ নিশ্চিত করা হয়নি বটে, সরকার থেকে এটা স্পষ্ট করে বলা হয়নি বটে, তবে বিএনপি নেতৃত্ব এই খবরটি বিশ্বাস করে এবং তারা জানে। ফলে ঝামেলার গোড়া কেটে দিতে সরকার চুপ্পু সাহেবকে পদ থেকে হটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রাক্তন রাষ্ট্রপতিকে বাধ্য করেছে পদত্যাগের সঙ্গে সঙ্গে বঙ্গভবন ছেড়ে চলে যেতে। ভাবুন তো, কয়েক ঘন্টার মধ্যে দেশের রাষ্ট্রপতিকে তার যে রাষ্ট্রপতি ভবন সেটা ছেড়ে সেখান থেকে চলে যেতে হচ্ছে তার নিজের বাসভবনে, একেবারে কয়েক ঘন্টার মধ্যে। এত দ্রুততার সঙ্গে পৃথিবীর কোন দেশে রাষ্ট্রপতি তার বাসভবন পাল্টেছেন এমন, গণতান্ত্রিক দেশে অবশ্যই, তো এমন কোনো উদাহরণ পাওয়া যায় না। শুধু এটাই যে অত্যন্ত দ্রুততার সঙ্গে করা হয়েছে তাই নয়, শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের হয়েছে একেবারে বিদ্যুতের গতিতে। প্রাক্তন রাষ্ট্রপতি তার পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই ফ্যাসিস্ট শেখ হাসিনার দোষর আখ্যা দিয়ে তার বিরুদ্ধে নজিরবিহীন সব অভিযোগের ফাইল খুলতে শুরু করেছে বিএনপি সরকার।
শুধু দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার নয়, হত্যা, ষড়যন্ত্র থেকে শুরু করে মানবতা বিরোধী অপরাধের সহযোগী হওয়ার গুরুতর অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে এবং সেই অভিযোগে কাঠগড়ায় দাঁড় করানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেই শুরু হওয়াটা হয়েছে কোথায়? ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনাল বিচারের নামে অবিচার করে শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। সেখানেই শাহাবুদ্দিন চুপ্পুকেও তার বিরুদ্ধেও মামলা করা হচ্ছে এবং সেই মামলার বিষয়বস্তু, অপরাধগুলোও কিন্তু অনেকটাই এক। আমরা আসছি সেখানে, সেই প্রসঙ্গে আসছি। ট্রাইব্যুনালের আইনে সর্বোচ্চ সাজা তার কি হতে পারে? ফাঁসি নাকি আমৃত্যু কারাদণ্ড নাকি দুটোই? আজকের ভিডিওতে আমরা সেটাই পিন পয়েন্ট করে দেখব। চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। চলুন মূল বিশ্লেষণে যাওয়া যাক। 2023 সালে যখন শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে বসানো হয়েছিল, তখন থেকেই দেশ জুড়ে প্রশ্ন উঠেছিল কি যোগ্যতায় এই পদ পেলেন তিনি। তখনই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কিন্তু উঠে গেছে, কিন্তু শেখ হাসিনা সেসব প্রশ্ন ধামাচাপা দেন। শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হন। বিএনপি, জামাত সহ বিরোধীরা 24 আগস্ট অভ্যুত্থানের পর শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে ঘেরাও করেছে পর্যন্ত বঙ্গভবন, কিন্তু তাকে পদত্যাগ করাতে পারেনি এই জন্যই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার পাশে দাঁড়িয়ে গিয়েছিলেন এবং সেই দাঁড়ানোর ফলে সেনা তার পাশে ছিল বলে সফল হয়নি সেই প্রচেষ্টা। আপনাদের হয়তো মনে থাকতে পারে মোহাম্মদ ইউনূস পর্যন্ত শাহাবুদ্দিনকে একদম সহ্য করতে পারতেন না, তাকে একেবারে আটকে রেখে দিয়েছিলেন বঙ্গভবনের ভেতরে। সেখান থেকে তিনি বাইরে বেরোতে পর্যন্ত দেয়া হতো না তাকে, সে সুযোগ তিনি পাননি। আর ছাত্র জনতা এইটা দেখেই এবং তারা শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে ঘেরাও করেছিল বঙ্গভবন। যখন তারপরে কিন্তু সেনাপ্রধান, আগেই বলেছি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার পাশে এসে দাঁড়ান, তার ফলে শাহাবুদ্দিন থেকে যান তার পদে। ক্ষমতায় আসার পর তারেক রহমান সেই প্রচেষ্টা নতুন করে শুরু করে দিয়েছিলেন, কিন্তু চুপ্পু নিজের পদে বহাল থাকতে তারেক রহমানের সঙ্গে সম্পর্ক ভালো করার বহু চেষ্টা করে যান এবং এই চেষ্টা করার পথ হিসেবে তিনি মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটাতে থাকেন এবং এই বোমা ফাটানোর উদ্দেশ্য ছিল যাতে তারেক রহমানের সরকারের সঙ্গে তার সম্পর্কটা ভালো হয় এবং তিনি থেকে যেতে পারেন যাতে রাষ্ট্রপতি পদে। কিন্তু শেষ রক্ষা হলো না। শেখ হাসিনার সঙ্গে ফোন যোগাযোগের পর সম্পর্ক ভেঙে চুরমার। সত্যি সত্যি তার ফোন যোগাযোগ হয়েছিল কিনা আমরা বলতে পারবো না, কিন্তু বিএনপি সরকার বিশ্বাস করে ফোনে যোগাযোগ হয়েছিল শেখ হাসিনার সঙ্গে। সুতরাং তারপর থেকে তারেক সরকারের কাছে তিনি শত্রু হিসেবে চিহ্নিত হয়ে গেছেন এবং সরকার এতটাই ক্ষুব্ধ তার বিরুদ্ধে। অভিযোগ এইটাই যে তিনি ফ্যাসিবাদের দোসর হিসেবে শেখ হাসিনা সরকারের অন্যায় আদেশগুলোর ওপর সিল মোহর দিয়ে গেছেন একের পর একবার। কখনো শেখ হাসিনাকে থামাবার চেষ্টা তো করেননি, বরং তার সব কাজে তিনি সমর্থন দিয়েছেন। অতএব এই অপরাধে, ফ্যাসিস্টের সহযোগী হওয়ার অপরাধে তিনি এখন অপরাধীর কাঠগড়ায়। ইতিমধ্যে কোন কোন অপরাধে মামলা হয়েছে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে একটু দেখি। প্রথমত দুর্নীতি, ইসলামী ব্যাংক কেলেঙ্কারি
ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার। সেখান থেকে শুরু করে নানা জায়গায় দায়িত্ব পালন করার সময় তার নামের পাশে যুক্ত হয়েছে দুর্নীতির বহু অভিযোগ। বিশেষ করে এস আলম গ্রুপের আলোচিত সেই ৮০,০০০ কোটি টাকার ঋণ জালিয়াতি এবং ইসলামী ব্যাংক দখলের ঘটনায় পর্দার আড়ালে বড় ধরনের ভূমিকা ছিল শাহাবুদ্দিন চুপ্পুর। এই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সাংবিধানিক সুরক্ষার কারণে। কারণ যেহেতু তিনি দেশের প্রেসিডেন্ট পদে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো মামলা করা যায় না, সেই জন্য তার বিরুদ্ধে তখন কেউ আঙুল তুলতে পারেনি, তাকে অভিযুক্তের কাঠগড়ায় দাঁড়াতে পারেনি। কিন্তু এখন চলে যাওয়ার পর, রাষ্ট্রপতি পদ থেকে চলে যাওয়ার পরে কি অবস্থা? সংবিধানের সেই সুরক্ষার চাদর আর তার নেই। আইনমন্ত্রী বাংলাদেশের মোহাম্মদ আসাদুজ্জামান সাফ জানিয়ে দিয়েছেন, কারো প্রতি অবিচার করা হবে না ঠিকই, অর্থাৎ শাহাবুদ্দিনের বিচারে তার সুবিচার পাওয়ার সুযোগ তাকে দেওয়া হবে ঠিকই, তবে সুনির্দিষ্ট অভিযোগ যা আছে তার বিরুদ্ধে তার চুলচেরা বিশ্লেষণ চলছে এবং এই বিশ্লেষণও কিন্তু বেশি দিন নেবে না। খুব তাড়াতাড়ি বিশ্লেষণ শেষ করে কাজে নেমে পড়বে বিএনপি সরকার, অর্থাৎ তাকে কাঠগড়ায় তুলবে। অতীতে কিভাবে ক্ষমতার অপব্যবহার করে নিজের ও সহযোগীদের আখের গুছিয়েছেন তিনি, দুদক এবং সংশ্লিষ্ট তদন্ত সংস্থাগুলো এখন সেই ফাইলগুলো একে একে টেবিলের উপরে সাজাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে হত্যায় সহযোগিতা করা এবং মানবতা বিরোধী মামলা। শুধু আর্থিক দুর্নীতিতেই তার মানে আটকে থাকছে না চুপ্পুর ভাগ্য। বাংলাদেশ আজাদী পার্টি এবং রাষ্ট্র সংলাপ ফোরামের মতো রাজনৈতিক সংগঠনগুলো সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের আবেদন জানিয়েছে। এখানে অভিযোগটা কি জানেন? অভিযোগটা হলো সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা উচ্চপদস্থের দায়। রাষ্ট্রপ্রধান হিসেবে দেশের ৩ বাহিনীর প্রধান এবং সর্বোচ্চ অভিভাবক হিসেবে তিনি জুলাইয়ের গণহত্যাকাণ্ড রোধে কোনো ব্যবস্থা তো নেননি, সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিলেন। এই অভিযোগ তার বিরুদ্ধে ছাত্র জনতা, জামাত, বিএনপি তাদের সবার। আন্দোলনকারীদের উপর যখন গুলি চালনা হচ্ছিল তখন তিনি ফ্যাসিবাদকে প্রকারান্তরে প্রোটেকশন দিয়ে গেছেন, মৌন সমর্থন জুগিয়েছেন। অর্থাৎ গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগী শক্তি তিনি। আইন বিশেষজ্ঞরা বলছেন, জুলাই অভ্যুত্থানে যে তাজা প্রাণগুলো ঝরে পড়ার পেছনে যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের চক্রান্তকারীদের তালিকায় একেবারে উঁচুর দিকে রয়েছে, আগে থেকেই রয়েছে শাহাবুদ্দিন চুপ্পুর নাম। শুধু তাই নয়, ভবিষ্যতে তার বিরুদ্ধে সরাসরি হত্যা মামলা এবং রাষ্ট্রদ্রোহিতার মতো গুরুতর অভিযোগে যুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর রাষ্ট্রদ্রোহিতার সাজাও হচ্ছে মৃত্যুদণ্ড। ঘটনা কিন্তু সেদিকেই যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে তার সর্বোচ্চ কি শাস্তি হতে পারে? 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা কিংবা গণহত্যায় প্ররোচনা ও সহযোগিতার অভিযোগ প্রমাণিত হলে এখন এখানকার নির্ধারিত সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড অথবা আমৃত্যু কারাদণ্ড, অথবা দুটোই একসাথে। যে দেশের সর্বোচ্চ সাংবিধানিক চেয়ারে বসে
জনগণের নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল, সেই চেয়ারে থেকেই যদি কেউ গণহত্যাকারীদের আড়াল করে থাকে এবং আইনের চোখে যদি এই অপরাধ প্রমাণিত হয়, তবে সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ড তার উপরে নেমে আসবে। ট্রাইব্যুনালের কাঠগড়ায় আজ হোক বা কাল এই অপরাধের জবাব তাকে দিতেই হবে। আর এবার তো আইন তার নিজের গতিতে চলা শুরু করে দিয়েছে। আগেই বলেছি, একেবারে বিদ্যুতের গতিতে। যে সংকেত পাওয়া যাচ্ছে তাতে বলা যায় 2-4 দিনের মধ্যে প্রাক্তন রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা হবে। এজন্যই তাকে অত্যন্ত দ্রুততার সঙ্গে বঙ্গভবন থেকে সরিয়ে দেয়া হয়েছে, যাতে গুলশনে তার বাড়ি থেকে তার গ্রেপ্তারি খুব বেশি মিডিয়া হাইপ না পায়। চুপ্পুর দুর্ভাগ্য, হাসিনা পালাবার পথ পেয়েছিলেন, কিন্তু চুপ্পুর পালাবার পথ নেই। শেখ হাসিনার ভারতে যাওয়া সম্ভব হয়েছিল দেশের সেনা তার চলে যাওয়ার ব্যবস্থা করায়। চুপ্পু সে সুযোগ পেলেন না। ভারতও শেখ হাসিনার জন্য যে ব্যবস্থা করতে পেরেছিল বাংলাদেশ সেনার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে, চুপ্পু সেটা পাবেন না। কারণ তিনি এই যে 2 বছরের মতো তিনি যে ক্ষমতায় ছিলেন রাষ্ট্রপতি হিসেবে, তিনি এই সরকারকে, অন্তর্বর্তী সরকার এবং বিএনপি সরকারকে, তাদের সব কাজেও তিনি তাদের সাথে সহযোগিতা করে গেছেন। তিনি যদি তার বিবেককে একবার জাগিয়ে তিনি যদি তাদের প্রশ্ন করতেন, তাদের যে একের পর এক অর্ডিন্যান্স জারি করে যেভাবে এই ক্রাইম ট্রাইব্যুনালের আইনকে সংশোধন করেছেন তিনি, সেগুলো যদি তিনি না করতেন, তিনি যদি প্রশ্ন করতেন, তাহলে এতটা সুযোগ কিন্তু এই সুযোগগুলো কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকার পেত না। এবং ভারত এবং বিশ্বের যারা গণতন্ত্রবাদী, তার কাছে তার ছবিটাও একটু ওপরে উঠতে পারত। কিন্তু চুপ্পু তা করেননি। তিনি একদম সেই কাঠের ঘোড়ার মতো যেদিকে মুখ করতে বলেছে সেই দিকে তিনি দাঁড় করিয়েছে, তিনি তাই করে গেছেন। তার ভাগ্যে কি অপেক্ষা করছে তাহলে? ওই যে আগে বললাম, 1 গ্রেপ্তারি, 2 জেল যাত্রা, 3 দ্রুত বিচার ও দণ্ডের ঘোষণা, এবং 4 এই দণ্ডে থাকবে জেল জরিমানা ও মৃত্যুদণ্ড। যদি মৃত্যুদণ্ড খুব দ্রুততার সঙ্গে, মানে নভেম্বরের আগেই যদি কার্যকর করা হয়, অবাক হবেন না কেউ। কারণ চুপ্পুকে ফাঁসিতে চড়াতে পারলে শেখ হাসিনা ভয় পেয়ে দেশে ফেরার ইচ্ছা ত্যাগ করতে পারেন। শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে সেই ভয় দেখানোর কাজটা, মানে তাকে মেরে ফেলে সেই ভয় দেখানোর কাজটা করতে পারে বিএনপি সরকার। এই সম্ভাব্য বিচার ও শাস্তির খবর নিয়ে প্রিয় দর্শক, আপনার কি মতামত জানান। তিনি কি সত্যি আইনের ফাঁক বলে বের হয়ে যেতে পারবেন, নাকি ট্রাইব্যুনালের রায়ে তার কপালে ঝুলছে চরম শাস্তি? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং আগেই বলেছি সাবস্ক্রাইব করুন চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু করেছিল ভারত, এবার চালু করে দিল ইউরোপের বিভিন্ন দেশ। জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও গ্রিস, এই 5টি দেশ মিলে যৌথ সংগঠন গড়ে তুলেছে অবৈধভাবে, ওইসব দেশে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের তাড়ানো, মানে যাকে বলে পুশব্যাক। এই পুশব্যাক করাটা কথাটা ভারতের ক্ষেত্রে শুরু হয়েছে বেশ কিছুদিন আগে থেকেই, এবং এইটা বর্তমানে ইউরোপে শুরু করে দিয়েছে। যে 5টি দেশের নাম করলাম, তারা একজোট হয়ে, এছাড়া ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে না থাকা ইংল্যান্ড পর্যন্ত সে দেশ থেকে বাংলাদেশিদের তাড়াবে কি করে, সেই সব
ভাবনা শুরু করে দিয়েছে। কোন বাংলাদেশিদের? সবাইকে নয়, যারা অনুপ্রবেশকারী অবৈধভাবে গিয়েছে। তো এই অনুপ্রবেশকারীদের তারা চিহ্নিত করছে, ধরছে, জেলে ভরছে, কিন্তু সংখ্যা এতটাই বেশি যে জেলে জায়গা হচ্ছে না। ফলে এখন জেলে না রেখে তারা যেখানে থাকে, মানে এই অবৈধরা যেখানে থাকে সেখানে কড়া নজরদারিতে রেখেছে, আর তাদের কাগজপত্র পাঠিয়ে দিচ্ছে সেখানকার বাংলাদেশ হাই কমিশনে। সঙ্গে বলে দিচ্ছে তোমার দেশের লোকদের তোমরা নিয়ে যাও বাপু। কিন্তু মাসের পর মাস চলে যাচ্ছে, বছর ঘুরে যাচ্ছে, বাংলাদেশ সেসব চিঠির কোনো জবাব দিচ্ছে না। আপনারা জানেন, বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে মুখপাত্র রণধীর জয়সওয়াল একাধিকবার সংবাদ সম্মেলনে সেখানে এই কথা বলেছে। 5 বছর আগে বাংলাদেশে যেসব অবৈধ বসবাসকারীদের লিস্ট পাঠানো হয়েছিল তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার চিঠির কোনো জবাব দিচ্ছে না বাংলাদেশ। এই একই জিনিস করছে ইউরোপীয় দেশগুলোর ক্ষেত্রে। তারা চিঠি দিচ্ছে, বাংলাদেশ সেসব চিঠির কোনো জবাব দিচ্ছে না, মৌনী বাবা হয়ে বসে আছে। এই একই থিওরি যেটা বললাম বাংলাদেশের ক্ষেত্রেও, এই ভারতের ক্ষেত্রেও নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশিদের ধরছে ভারতের বিভিন্ন রাজ্যের পুলিশ, তাদের বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণপত্র সহ পাঠাচ্ছে বাংলাদেশকে, বলছে তোমাদের লোক তোমরা নিয়ে যাও। ওসব মানুষগুলোই পর্যন্ত বলছে তারা যে বাংলাদেশের অমুক জেলার তমুক গ্রামের বা তমুক শহরের অমুক পাড়ার লোক, তারা তাদের নাম ভোটার লিস্টে আছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশ সরকার কোনো জবাব দিচ্ছে না, বসে আছে। বাধ্য হয়ে ভারত এখন ধরেছে অন্য পথ, সেটা হচ্ছে ডিটেন অ্যান্ড ডিপোর্ট। ডিটেকশন করার পরে তাদেরকে বিভিন্ন জায়গায় হোল্ডিং সেন্টার করেছে, সেখানে পাঠাচ্ছে। তারপর বাংলাদেশের কাছে কাগজপত্র দিচ্ছে, কাগজপত্র অনুযায়ী তাদের ফেরত নেওয়ার রিকোয়েস্ট করছে। যখন সেই রিকোয়েস্টে তারা কান দিচ্ছে না, তখন অন্য পথ ধরছে ভারতের বিএসএফ। কি শঠে স্বার্থম সমাচরেত, যেমন চুরি করে ঢুকেছিলে ভারতে, তেমন চুরি করে ভাগো ভারত থেকে তোমাদের নিজেদের দেশে। যদি না যাও তাহলে আমরা জোর করে তোমাদের ঢুকিয়ে দেব, তোমাদের দেশে ফেলে দেব কাঁটা তারের ওপারে, যার পোশাকি নাম পুশব্যাক। তাতে আবার বাংলাদেশ সরকারের বড় গোসা। এটা আন্তর্জাতিক নিয়ম কানুনের বিরুদ্ধে বলে খুব চেল্লাচেল্লি শুরু করে দিয়েছে সে দেশের সরকার, সরকারের নিরাপত্তা বাহিনী, বিজিবি, তারা, এমনকি সে দেশের মানুষ পর্যন্ত। ভারত কান দিচ্ছে না। বেসরকারি সূত্র মতে 150,000 বাংলাদেশি আইনি পথ, বেআইনি পথ, স্বেচ্ছায় বা অনিচ্ছায় ভারত ছেড়ে চলে গেছে তাদের দেশে। খুব শিগগির পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকার চিরুনি তল্লাশি শুরু করবে রাজ্য জুড়ে। যেখানে যত বাংলাদেশি নাম ভাড়িয়ে ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের ধরবে আর কাঁটাতারের ওপারে ঝপান করে ফেলে দেবে। তারপর বাঁচা মরার দায়িত্ব তোমার দেশের। বাঁচলে বাঁচো, মরলে মরো। ভারত যেটা করতে পারে সেটা তো আর ইউরোপের দেশগুলো করতে পারে না, কারণ 2 মহাদেশের মধ্যিখানে যে 7 সমুদ্র 13 নদী। তাই ইউরোপ নতুন পথ নিয়েছে, সেটাও পুশব্যাক, তবে একটু অন্য রকমের। কি রকম? সেটা হলো ইউরোপ থেকে ওদের তাও প্রথমে পাঠাও অন্য দেশে, সেখানে ঘেঁটো তৈরি করে দাও ওদের জন্যে, থাকুক।
বাঁচুক আর মরুক, ঘাড় থেকে এখনকার মতো তো নামিয়ে দাও, পরের কথা পরে দেখা যাবে। কিন্তু নামাতে গেলে তো একটা দেশ দরকার। ঘেঁটো তৈরির দায় কোন দেশ নেবে? যে দেশের পয়সা নেই, গরিব দেশ, এমন দেশ যেখানে কাজ নেই, যারা এমনিতেই মরে আছে, যাদের নিজেদের বাঁচার কোনো ঠিক ঠিকানা নেই, তাদের টাকার লোভ দেখাচ্ছে ইউরোপের ওই দেশগুলো। বলছে ওদের খাওয়া পড়া, থাকার জায়গা, ওষুধ বিশুধের জন্য টাকা দেব আমরা, টাকা দেব তোমাদের সরকারের হাতে, ওদের হাতে নয়। সেই টাকা তোমরা ওদের পেছনে খরচ করবে নাকি তোমরা নিজেদের জন্য রাখবে, নিজেদের কাজে লাগাবে, সেটা তোমাদের ব্যাপার। আমরা দেখতে যাব না, শুধু আমাদের কাছ থেকে লোকগুলো নাও, আমরা তোমাদের টাকা দিয়ে দেব। তারপর তারা বাংলাদেশে যাবে। কিরকম যাবে তো বোঝাই যাচ্ছে। ইউরোপের দেশগুলো যখন বলছে তোমরা নাও আমাদের লোক, তোমাদের লোক, বাংলাদেশ কান দিচ্ছে না। আর কেনিয়া টেনিয়া এইসব দেশ থেকে, নামিবিয়া এইসব দেশ থেকে যখন যাবে, তাদের কথা ওরা শুনতে যাবে কেন? বাংলাদেশ শুনবেই না। এই যাই হোক, তাহলে এই আশ্বাস পেয়ে কেনিয়া ইত্যাদি আফ্রিকান কয়েকটি দেশ এসব অবৈধ বাংলাদেশিদের নিতে রাজি হয়েছে। চুক্তি প্রায় হওয়ার মতো, এখন ফাইনাল টাচ চলছে কিভাবে কি হবে। আফ্রিকা মহাদেশ জুড়ে অরণ্য, অরণ্য মানে অরণ্য, তারা সেটা আবার আফ্রিকার অরণ্য, তাদের মধ্যে বাংলাদেশিদের বাসস্থান তৈরি হচ্ছে। বিনা পয়সার আফ্রিকান সাফারি ভেবে যদি কেউ আনন্দ পান, তবে খুব ভুল ভাবছেন। কিন্তু আফ্রিকার হিংস্র সিংহ আর প্রচন্ড বিষধর ব্ল্যাক মাম্বার কথা ছেড়ে দিলাম, ওখানকার ভয়ঙ্কর ইবোলা, ইবোলা কি একটা রোগ, অসুখ, স্লিপিং সিকনেস, এইসব রোগে এই 21 শতকেও মৃত্যুর হার 90%। বাঘ সিংহের সঙ্গে লড়াই করে তাদের পোষ মানিয়েছে আফ্রিকার মানুষ, কিন্তু রোগ ব্যাধিকে দূর করতে পারেনি। সেখানেই পাঠানো হবে এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের। কারা পাঠাবে? পাঠাবে ইউরোপের 5টা দেশের নাম করলাম, তারা তো বটেই, তারা একসাথে সংগঠন তৈরি করেছে। এর বাইরে ইউরোপের অন্যান্য দেশ আছে। এরা অনেকেই বাংলাদেশিদের বিরুদ্ধে তত নয় যত হচ্ছে মুসলিম অনুপ্রবেশকারীদের, মুসলিমদের বিরুদ্ধে। কিন্তু সেই দলে পড়ে গেছে বাংলাদেশিরা। সাধারণভাবে বাংলাদেশি মুসলিমরা ভারতে, বাংলাদেশের বাইরে অন্যান্য দেশে গিয়ে যারা থাকে, তারা অত বেশি ধর্ম করে মাথা ঘামায় না, পাকিস্তানিদের মতো এবং অন্যদের মতো। কিন্তু কি হবে, একটা নিয়ম তো তৈরি হচ্ছে, ফলে ইউরোপ তাদের পাঠিয়ে দিচ্ছে ইউরোপের বাইরে। সেই জায়গা আপাতত ঠিক হয়েছে আফ্রিকার জঙ্গল। এটা কি বাংলাদেশিদের স্বাভিমানে লাগছে না? সরকার কি চোখ বুজে থাকবে বাংলাদেশের? এখনো লজ্জা বলে কোনো শব্দ কি বাংলাদেশের অভিধানে নেই? খুব তো জাতিগর্ব করে বাংলাদেশের মানুষ। এই যে সে দেশের লোকদের ভিখিরির মতো দুর্ছাই করে খেদিয়ে দিচ্ছে ইউরোপের দেশগুলো, এতে কি মান সম্মান কিছু বাঁচছে? সবশেষে একটা প্রশ্ন, আজকের এই অবস্থার দায় কার? অন্য কারো নয়, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার, সেখানকার রাষ্ট্র শাসনের, শাসকদের। সেখানকার অর্থনীতি ডুবছে, কিন্তু লোক সংখ্যা ফুলে ফেঁপে উঠছে। কারণ জন্ম নিয়ন্ত্রণ করা চলবে না, ধর্মে নিষেধ। ফলে যা হওয়ার তাই হচ্ছে। একজনের খাবার 10 জনের মুখে দিতে গেলে যেমনটা হয় আর কি। পেটের দায়ে মানুষ দেশ ছাড়ে, আর দেশ ছেড়ে আসছিল ভারতে। ভারতের চাপ পড়তে ভারতে আসা বন্ধ হয়েছে,
বরং ভারত থেকে ফেরত পাঠানো শুরু হয়েছে। তাই ইউরোপে যাচ্ছিল, আমেরিকায় যাচ্ছে। আর যারা যাচ্ছে এভাবে আমেরিকা থেকে হাতে পায়ে শিকল বেঁধে তাদেরকে পাঠানো হচ্ছে। আর ইউরোপের অন্য দেশ থেকে এখনো শিকল বাঁধেনি, তারা করছে কি, আফ্রিকার জঙ্গলে পাঠাবে, সেখানেই এখন বাংলাদেশিদের ভবিতব্য। তাই বলছি, এখনো বাঁধ দিন জনসংখ্যার চাপে, নইলে শেষ হবে দেশ। তখন ব্যঙ্গ করে দেয়া নামটাই সত্যি হয়ে যাবে। বাংলাদেশের ব্যঙ্গ করে কি বলে অনেকে, বাংলাদেশ আমার কাংলাদেশ। সেই পরিচয়ে পরিচিত হবে সারা পৃথিবীতে। এখনো সরকার সাবধান হন। ধন্যবাদ।